নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ 4টে 34 নিয়ে আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। নেতাজির জন্মজয়ন্তী, আজ নেতাজির জন্মদিবসে দিল্লি চলো ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দানবতাকে সরিয়ে মানবিকতা প্রতিষ্ঠার ডাক বাংলার মুখ্যমন্ত্রীর। নেতাজির জন্মদিবস আর আজই দিল্লি চলো ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দানবতাকে সরিয়ে মানবিকতা প্রতিষ্ঠার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। দেশের কথা বলেই বলছি, আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এটা আমাদের সকলের সংকল্প হোক। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শোনাই। দিল্লি চলো ডাক দিয়েছিলেন ভারতবর্ষকে ব্রিটিশ শৃঙ্খলা থেকে মুক্ত করবার জন্য, আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলার ডাক দিচ্ছেন বেশি জিহাদি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, ভুয়ো ভোটার, জাল ভোটার তাদের নির্বাচন তালিকায় রেখে দেওয়ার জন্য করে। নেতাজির জন্মদিবসেই এমনই বার্তা দিলেন দিল্লি চলোর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বাকি প্রতিক্রিয়া দিচ্ছেন, শুনবো। নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী আমরা আগে কোনোদিনও দেখিনি। নেতাজির মতো ব্যক্তির মূর্তির সামনে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। যদি মৃত্যুর জন্য কেউ দায়ী হয়, তাহলে ওনার কাউন্সিলর, ওনার মন্ত্রীর গার্লফ্রেন্ড অনন্যা ম্যাডামের বিরুদ্ধে কেন মামলা জাহির হবে না? তার যে মারা গেছে, যে আত্মহত্যা করেছেন, তার স্ত্রীর কল রেকর্ডিং আছে। মুখ্যমন্ত্রীর সাহস আছে যে তার দলের কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করার? সাহস আছে যে এই যে 26,000-এর চাকরি চলে গেল, কত পরিবার দুশ্চিন্তায় দিন কাটালো, কত জনের জীবন চলে গেল। একজন আদিবাসী শিক্ষক তিনি মারা গেলেন টেনশনে, তো তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে, আমি এফআইআর হয়েছে। আর মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার তো যান না, দিল্লি কেন, আমেরিকা চলে যান এরপরে রাজ্যের বাইরেই থাকবেন উনি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন দিল্লি চলোর বার্তা, অন্যদিকে নেতাজির জন্মদিবসে রেড রোড থেকে কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। এসআই নিয়ে কমিশনকে নিশানাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না প্রশ্ন তুললেন মমতা। এসআরে 110 জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ 3 থেকে 4 জন করে আত্মহত্যা করছেন, এইসব মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। শুনবো কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরস্বতী পুজোর দিন আমি বলছি, সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে, মা সরস্বতীকে প্রণাম জানিয়ে 110 জনের বেশি মানুষ মারা গেছেন। রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। সরস্বতী পুজোর দিনে কমিশনকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনবো। আগে উনি জীবন রক্ষা করুন, কারণ তৃণমূলকে খুন করছে। গত 3 বছরে যত রাজনৈতিক হত্যা হয়েছে তার মধ্যে 75% তো অনেক দূরের কথা, 95% তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং প্রত্যেকেরই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। কেউ কোনো বিরোধী দলকে দায়ী করেনি, এবং তাদের পরিবার বলছে আমরা সিবিআই তদন্ত চাই, কারণ পুলিশ সিআইডির উপর তাদের কোনো আস্থা নেই। মতুয়াদের নিয়ে রাজনীতি করা আমাদের অধিকার, রাজনীতি করে ভালো করেছি, আবার পাল্টা মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। রাজনীতি করছেন কিন্তু আমাদের অধিকার তাই করছে। রাজনীতি করছেন কিন্তু আমাদের অধিকার তাই করছে। শান্তনু ঠাকুর যখন এই কথা বলছেন, তার পাল্টা প্রতিক্রিয়া পেয়েছি তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, শুনবো। একটা দল যদি
প্রবঞ্চনা করে সাধারণ মানুষের সঙ্গে, মতুয়া সম্প্রদায়ের সঙ্গে, তারপর সে এই ধরনের কথা বলে তাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে, এটাও মতুয়ারা বুঝতে পেরেছে। মতুয়ারা এই দেশে অনেকদিন ধরে আছে, তাদেরকে বললো যে তাদেরকে নাকি নাগরিকত্ব দেওয়া হবে। যারা এখানে জন্মালো, যারা এখানে পড়াশোনা করলো, বিবাহ করলো, চাকরি করলো, সন্তানের বাবা হলো, তাদের আবার নতুন করে নাগরিকত্ব নেবার কি কারণ আছে? সিটিজেন অ্যামেন্ডমেন্ট একটাই তো তৈরি করা হয়েছে মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য, প্রবঞ্চনা করার জন্য। অন্যদিকে সিপিএম নেতা রবীন দেব কি বলছেন শুনি। রাজনীতি তো অধিকার রাজনীতি তো করছেন, কিন্তু মতুয়াদের বা সাধারণ মানুষের, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কি কাজ করছেন সেটাই প্রশ্ন কথা। আলাদা মতুয়ার ব্যাপার নেই, মতুয়া করেছেন, মতুয়া আছে, ঠিকই আছে, কিন্তু শুধু মতুয়া না, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থে রাজনীতি করতে গিয়ে কি কি ভালো কাজ করেছেন সেটা বলা দরকার। কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তী কি জানাচ্ছেন শুনব। শান্তনু ঠাকুরকে কে দিলেন? এটা কি দেশের সংবিধান দিয়েছেন? সেখানে কি না আমরা সবসময় ইকুয়ালিটির কথা বলি, এখানে সমস্ত জাতি, ধর্ম, সমস্ত সম্প্রদায়ের মানুষকে ইকুয়াল ট্রিটমেন্টের কথা বলি, সেখানে উনি একটা কমিউনিটিকে বেছে নিয়ে বলছেন তাকে নিয়ে রাজনীতি করা বা তাদেরকে তার রাজনৈতিক সহায়তার জন্য ব্যবহার করা, সেটা নাকি ওনার অধিকার। এই অধিকার উনি জন্মগত পেয়েছেন এবং এই অধিকার কি ওনাকে দেশের সংবিধান দিয়েছেন? মানে এর থেকে বড় নির্লজ্জতার প্রমাণ তো কিছু হতে পারে না। দীর্ঘদিনের স্বপ্ন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার গড়ে উঠবে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয় বাংলা থেকে, সেই জন্য নীতিন নবীনের সফর শুরু হচ্ছে বাংলা থেকেই, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। ভারতীয় জনতা পার্টি এবং তার আগে ভারতীয় জনসংঘের জন্মই পশ্চিমবঙ্গের মাটিতে। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে। আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। তো স্বাভাবিকভাবেই যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তো সেই জন্য তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। আমাদের এখানকার পার্টি কমিউনিস্ট পার্টি গঙ্গার পূর্ব দিক থেকে বাংলাকে পাকিস্তানে দিয়ে দেওয়ার কথা বলেছিল। ভারতবর্ষের বাইরে ছিল মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। আমরা মালদা, মুর্শিদাবাদকে অন্তর্ভুক্ত করেছি ভারতের। হিন্দু অধ্যুষিত যশোর, খুলনাকে পাকিস্তানকে প্রত্যর্পণ করেছে। আজকে ওখানে যারা রয়েছেন তারা রক্তাক্ত হচ্ছেন, বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমাদের এই সমাজের একটা অংশ, আমাদের এখানকার কমিউনিস্ট পার্টি গঙ্গার পূর্ব দিক থেকে গোটা বাংলাকে পাকিস্তানে দিয়ে দেওয়ার কথা বলেছিলেন। মালদা ছিল না, মুর্শিদাবাদ ছিল না, নদিয়া ছিল না আমাদের ম্যাপের মধ্যে। এরা তো ছিল, কিন্তু তাদের ভারতবর্ষের বাইরে করে রেখে দেওয়া হয়েছিল। ছিল না আমাদের সঙ্গে মুর্শিদাবাদ এবং মালদা, আমরা তার অন্তর্ভুক্তি করিয়েছি। কিন্তু আমাদেরই হিন্দু অধ্যুষিত আমরা যশোর, খুলনাকে আজকে পাকিস্তানকে প্রত্যার্পণ করেছি। আজকে সেখানে ঘোষ, দত্ত মিত্র, ওই মতুয়া রাজবংশী, জয়ীন আগরওয়াল কিংবা যারা ওখানে আছেন, ওখানে যে গুপ্তারা আছেন, ওখানে যে চাকমারা আছেন, ওখানে যে বুদ্ধিস্টরা আছেন, আজকে তারাও আক্রান্ত, তারাও রক্তাক্ত। অন্যদিকে এই মন্তব্যের প্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি প্রতিক্রিয়া শুনব। খুবই বস্তা পচা কথা। রাজ্যের সভাপতি কিছু না জেনে যদি কথা বলে তখন সেটা উত্তর দেওয়ার অর্থ হয় না। আমি বলবো একটু ভালো করে ইতিহাস চর্চা করুক, জেনে নিক। এমনকি বিশ্বজুড়ে যখন 47 সালে বিধানসভার অধিবেশন হয়, তার আগের দিন 3 জন কমিউনিস্ট পার্টির লোক এমএলএ তৎকালীন, তাদের স্টেটমেন্টটা পারলে পড়ে দেখুক না।
কিছুই না জেনে বুঝে আজে বাজে কথা বলা ঠিক হবে না, বরং ওকে মনে করিয়ে দিই যে ওর নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি গর্ব করেছিলেন তিনি বাংলাকে ভাগ করে দিয়েছিলেন বলে। তিনি বাংলাকে ভাগ করে দিয়েছিলেন, স্বাধীন সার্বভৌম বাংলা প্রস্তাব ওর খুব আগ্রহ ছিল, ভাগ করার পক্ষপাতী। ভাগ করে আমাদের যারা ওপার বাংলার বহু মানুষ তাদেরকে বাস্তুহারা হয়ে ওপারে আসতে হয়েছে, এপারে বহু মানুষকে বাস্তুহারা হয়ে ওপারে যেতে হয়েছে। এসবের দায় নেবার মতন যোগ্যতা নেই বলে অযথা অসত্য কথা বলছে। সিপিএম নেতা রবীন দেবের বক্তব্য। একজন রূপনারায়ণ রায়, একজন রতনলাল দাস, সুতরাং আর যারা আরএসএস করতো তাদের মধ্যে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনিও ইলেক্টেড ছিলেন না, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে ওখানে ব্যবস্থাপক সমিতির সদস্য হয়েছিলেন। কি কথা বলেন তারা জানেন না। ইতিহাসে আরএসএস বিজেপি তারা বিশ্বাসঘাতকতা করেছে স্বাধীনতা আন্দোলনে, সেটা সবাই জানেন, ইতিহাসে তার লিপ্ত আছে। এখন আন্দামানের সেলুলার জেলে গেলে এখনো দেখতে পাবেন যে যেখানে স্বাধীনতা সংগ্রামী যারা জীবন দিয়েছেন, যারা ওখানে কালান্তরালে ছিলেন, এই সব হচ্ছে কমিউনিস্টদের। সেখানে আমাদের যেমন সুবোধ দাস ছিলেন, আমাদের সুধাংশু দাশগুপ্ত ছিলেন, হরেকৃষ্ণ সুকুমার সেনগুপ্ত, এই সব নেতৃত্ব তারা আমরা দেখেছি, গণেশ ঘোষ, তারা ছিলেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কমিউনিস্ট। এবং যখন স্বাধীনতা আন্দোলনে, তখন ভারত ছাড়ো আন্দোলনের 75 বছর পূর্তি হয়েছিল 2017 সালে, সেই সময় যে ভাষণ দিয়েছিলেন, আর 2009 সালে যখন ভাষণ দিয়েছিলেন তখনকার রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা, তিনিও বলেছিলেন স্বাধীনতা আন্দোলনের কমিউনিস্টদের ভূমিকা হচ্ছে উজ্জ্বল ভূমিকা। সুতরাং এখন শ্রমিক ভট্টাচার্য কি বললেন, কৃষক টাকায় তাদের কি ভূমিকা, তাদের কোথায় কি প্রতিনিধিত্ব করেছে। পশ্চিমবঙ্গে সব সম্ভব, 3 মাস অপেক্ষা করতে হবে, সব ঠিক হয়ে যাবে, মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। পশ্চিমবঙ্গে সব সম্ভব, একটু মানুষকে অপেক্ষা করতে হবে, 3 মাস পরে ঠিক হয়ে যাবে। শ্রমিক ভট্টাচার্য যখন এই কথা বলছেন তখন আমরা প্রতিক্রিয়া পেয়েছি তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, শুনবো। কথাটা সত্যি হয়েছে ওনাদের বলুন তো? গতবারে ওনার থেকে 100 গুণ বড় নেতা, সে বললো আপনি বার 200 কি পার হয়ে গেল জিনকা উস পার। গতবারে 18 থেকে নেমে লোকসভা নির্বাচনে 12 হয়ে গেল। এরপরেও যদি উনি এই সমস্ত বুজরুগি দিয়ে ভাবেন যে মানুষকে অন্যরকম বিভ্রান্ত করবেন, লাভ হবে না কিছু। যারা রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে, যারা জনগণ মন গাইলে বলে এটা ব্রিটিশদের খুশি করার জন্য গাওয়া হয়েছে, যারা আমার সোনার বাংলাকে দেশদ্রোহিতার কেস দেয়, তাদের বাঙালিরা ভোট দেবে, এটা আমার মনে হয় না। বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপি পার্টি যায় না। 3 মাস বলছেন, 30 বছর বলছেন, 300 বছর বলছেন, সেটা ওনার বলা মুখ, চলা পার বলা মুখ। বাদুড়িয়া চৌমাথায় পথ অবরোধ, জানা যাচ্ছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে আশা কর্মীদের। পুলিশি হেনস্থার অভিযোগে প্রতিবাদ, আশা কর্মীদের ছবি দেখায় বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে। ব্যাপক বিক্ষোভের ছবি, রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ আশা কর্মীদের। আশা কর্মীদের বিক্ষোভ চলছে গত কয়েকদিন ধরে, বিভিন্ন দাবি দাবা নিয়ে পথে সামিল হচ্ছে। রাজপথ অবরুদ্ধ করতে দেখা গিয়েছে আশা কর্মীদের। তারপর গতকালও ধিক্কার দিবস পালন হচ্ছে জেলায় জেলায়। আজও ফের সরস্বতী পুজোর দিনও পথে নামলেন, ধিক্কার জানাচ্ছেন। বাদুড়িয়ায় চৌমাথায় পথ অবরোধ, আশা কর্মীদের অবরোধ চলছে। আশা কর্মীরা আশাহত, তারা বলছেন তাদের ন্যূনতম যে মজুরি সেটা বৃদ্ধি করা থেকে শুরু করে বেতন কাঠামো প্রকল্প পুনর্বিন্যাস, একের পর এক বিষয় রয়েছে। বাদুড়িয়া পথ অবরোধ আশা কর্মীদের। আসানসোলের বারাবণীতে মহিলার মৃত্যুতে গ্রেফতার 2, শাশুড়ি খুনে ধৃত
মৃতার পুত্রবধূ তার পুরুষ বন্ধু বাড়ির মধ্যেই মহিলাকে খুন করা হয়েছে শিকার ধৃতদের। লালগঞ্জ এলাকার বাড়ি থেকে মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের। এরপরই সন্দেহ শুরু হওয়ায় তদন্ত করে পুলিশ। মহিলার গায়ের গয়না চুরি করা হয়েছিল, তার আগেই চুরির অভিযোগ পুত্রবধূর, আর পুত্রবধূর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের মহিলার। এরপরই ডালটনগঞ্জের পুরুষ বন্ধুকে নিয়ে শাশুড়িকে খুনের ঘটনা। আসানসোলের বারাবণীতে মহিলার মৃত্যুর ঘটনায় 2 জন গ্রেফতার। গয়না চুরির অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে এবং আসানসোলের বারাবণীতে এই ঘটনা। পার্থ প্রতিম রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ প্রতিম, ঘটনায় 2 জন গ্রেফতার, কি জানাচ্ছে ধৃতরা? দেখো, ইতিমধ্যে পুলিশ ধৃতদের গ্রেপ্তার করেছে এবং এখানে পুলিশের কাছে তারা স্বীকারোক্তি দিয়েছে যে এই যে মহিলা ধরা পড়েছে তার হচ্ছে শাশুড়ি, সেই শাশুড়িকে হচ্ছে খুন করা হয়েছে এবং সেই খুনের পিছনে রয়েছে এই মহিলা এবং তার প্রেমিক। যখন ঘটনাটি ঘটে তারপরে হচ্ছে পুলিশ তদন্ত শুরু করে এবং সেই তদন্ত শুরু করে এটা ঘটনাটি লালগঞ্জ এলাকায়, আসানসোলের বারাবণী বিধানসভা বলো, বারাবণী থানা বলো, বারাবণী বিধানসভার বারাবণী থানার লালগঞ্জ এলাকায়। এবং সেখানে হচ্ছে মৌরায় বিগত 3 বছর আগে তিনি হচ্ছে এই পরিবারের সঙ্গে বিয়ে হয় এবং এখানে বউ হিসেবে আসে। তারপর হচ্ছে শাশুড়ির সঙ্গে তার একটা অশান্তি তৈরি হয়েছিল এবং সেই ক্ষেত্রে তার শ্বশুর বাড়িতে শাশুড়িকে সে মারার জন্য নিজের প্রেমিকের সঙ্গে সে ছক কষে এবং এই ঘটনা ঘটায়। পরে পুলিশ তদন্ত নেমে দুজনকে ধরে এবং তারপরে এই ঘটনা প্রকাশ্যে আসে যে এই ঘটনার পিছনে তারা যুক্ত। ঘটনায় যার এই যে ঘটনা যে বৌমা বাড়ির তার যে ছেলে, সে দাবি করেছে যে যেভাবেই হোক না কেন তার মায়ের খুনি সঠিক সাজা হোক এবং উপযুক্ত সাজা যেন হয়। শর্মিষ্ঠা। পার্থপ্রতিম, এখনো পর্যন্ত ঘটনা আর কেউ জড়িত থাকতে পারে, কি বলছে পুলিশ? আপাতত যে 2 জনকে পাওয়া গিয়েছে সেই 2 জনকে তারা তদন্ত করতে পুলিশ এবং খতিয়ে দেখছে যে আর এই ঘটনার সঙ্গে অন্য কাউকে যুক্ত করা হয়েছিল কিনা বা অন্য বাইরের কোন লোককে যুক্ত করে তাদেরকে দিয়ে এই খুনের ঘটনাকে ত্বরান্বিত করা হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখছে পুলিশ। ধন্যবাদ পার্থপ্রতিম। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে এনকাউন্টার, 15 জন মাওবাদীকে খতম করা গিয়েছে। ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে প্রায় রুদ্ধশ্বাস অভিযান চলে, 12 ঘন্টার অভিযান কোবরা বাহিনীর সঙ্গে। কোবরা বাহিনীর হাতে এনকাউন্টার, 15 জন মাওবাদীকে নিকেশ করা গিয়েছে। সুরেন্দ্রনাথ সোরেন নিহত। বাঁকুড়ার সিপিআই মাওবাদীদের সারান্ডার জোনাল কমিটির সদস্য সুরেন্দ্রনাথ। বাঁকুড়া ইন্দপুরি গ্রামে সুরেন্দ্রনাথের বাড়ি। সেখানে পৌঁছেও যদিও পরিবারের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই সুরেন্দ্রনাথের। 15 জন মাওবাদীকে নিকেশ করা গিয়েছে, যার এক একজনের অন্তত মাথার দামও ধার্য করা হয়েছিল। কোবরা বাহিনীর হাতে একটা এনকাউন্টার। রাহুল কর্মকার রয়েছেন আমাদের প্রতিনিধি। রাহুল, একটা রুদ্ধশ্বাস অভিযান, 15 জন মাওবাদী নিকেশ, যার মধ্যে সুরেন্দ্রনাথ অন্যতম, একেবারে যে জোনাল কমিটির সদস্যও ছিলেন। কি জানা যাচ্ছে এই ঘটনায়? তার গ্রাম, তার পরিবারের লোকজনেরা কি বলছেন? দেখো, প্রথমে বলে রাখি এই গতকালের এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু যে ঝাড়খণ্ড রয়েছে সেই ঝাড়খণ্ডের যে চাইবাসা এলাকা রয়েছে, সেই চাইবাসা এলাকার যে সারান্দার যে জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু গতকাল যে কোবরা বাহিনী আছে, সে কোবরা বাহিনীর হাতে কিন্তু এনকাউন্টারে নিহত হয় 15 জন মাওবাদী। তার মধ্যে অন্যতম সুরেন্দ্রনাথ সরেন ওরফে সুমিত, তার বাড়ি বাঁকুড়ার বারিপুর থানা, সেই বারিপুর থানার ইনপুরি গ্রামে। এবং সেখানে যেমন ওর বাড়ি এবং তার বাড়িতে আমরা সকাল থেকেই ছিলাম। তার বাড়িতে তার মা এবং তার ভাই, তারা কিন্তু এই প্রথমে এই ছবি থেকে চিনতে পারেনি যে তার দাদা বলে, কারণ দীর্ঘদিন ধরে সে আসেনি। সে যখন ক্লাস 9-এ পড়ে, যখন 2007 সাল, তখন থেকে সে বাড়ির বাইরে এবং বাড়ির বাইরে গিয়ে মাওবাদীর যে কার্যক্রম, সেই কার্যক্রমে যোগ দেয়। যুধিষ্ঠির মাহাতো ওরফে অর্জুনের হাত ধরে সে যোগ দেয় 2009 সালে অযোধ্যা স্কোয়াডের রঞ্জিত পাল। সেই রঞ্জিত পালের সঙ্গে তার যোগাযোগ হয় এবং 2015, 16, 17 তখনও সে ঝাড়খণ্ডের রঞ্জিত পালের স্কোয়াডে এসে ছিল এবং 17 সালে রঞ্জিত পাল তার স্ত্রীকে নিয়ে আত্মসমর্পণ করেন নবান্নে এবং সে প্যাকেজের যে অধীনস্থ সে হয়ে যায়। কিন্তু একে ডাকার পরও এই সমীর
সে শ্রমিক কিন্তু আসেনি, এমনটাই খবর। অন্যদিক থেকে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আমরা ব্রেক করবো এখনই, যদি কিষাণজির যে দেহরক্ষী অর্থাৎ কিষাণজির যে বডিগার্ড ছিলেন, সেই বডিগার্ড তার বাড়ি পশ্চিম মেদিনীপুরে, তার নাম হচ্ছে সমীর মাহাতো ওরফে মঙ্গল। সে মঙ্গল কিন্তু গতকালকে এনকাউন্টারে মারা গেছে, এমনটাই কিন্তু খবর। কারণ এই ঝাড়খণ্ড সরকার যে প্রেস রিলিজ করেছে এবং তাতে যে ছবিগুলি দিয়ে দেখা গেছে, তাতে কিন্তু এই যে মঙ্গল, সেই মঙ্গলের ছবি কিন্তু সেখানে রয়েছে। সেই মঙ্গল কিন্তু নিহত হয়েছে। মঙ্গল দীর্ঘদিন ধরে এই যখন জঙ্গলমহলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের যখন জঙ্গলমহলে কিষাণজি ছিলেন, তখন তার দেহরক্ষী হিসাবে মঙ্গল সবসময় তার পাশে থাকতো। কিষাণজি বরিশালের জঙ্গলে মারা যাওয়ার পর এই মঙ্গল কিন্তু ঝাড়খণ্ডের দিকে চলে যায় এবং সেখানে যে সারান্দার যে স্কোয়াড রয়েছে, সেই স্কোয়াডের সে দেখাশোনা করতো এবং পরে ছত্তিশগড় যায় এবং ছত্তিশগড় থেকে আবার চলে আসে। অন্যদিক থেকে এই বাঁকুড়ার যে ইনপুরি গ্রামের যে সমীর রয়েছে, সেই সমীরের কিন্তু সমীর সরেন, সে কিন্তু 2015 সালে কিন্তু তার বাড়ি এসেছিল। শেষবারের মতন অনেক তাদের স্কোয়াডের সদস্যদেরকে নিয়ে এসেছিল এবং এক রাত ছিল, তারপর এখান থেকে বেরিয়ে চলে যায়। তার বাড়ির লোককে পরবর্তীকালে বারিকুল থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং ঝাড়খণ্ড থেকে 4 বছর আগে ঝাড়খণ্ডের পুলিশ আসে এই গ্রামে, বিভিন্ন জায়গায় ওয়ান্টেডের পোস্টার কিন্তু দেওয়া হয়েছিল। আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে। ধন্যবাদ রাহুল। 20 কোটি টাকার প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক। বিহার এবং পশ্চিমবঙ্গে একাধিক ভুয়ো কোম্পানি খুলে প্রতারণা চক্র। এয়ারপোর্ট 2 নম্বর গেট এলাকায় একটি বহুতল, সেখানে গা ঢাকা সন্দীপ শর্মা নামে এক ব্যক্তি। 4 বছর ধরে একাধিক মামলা ছিল সন্দীপের বিরুদ্ধে। দীর্ঘদিন গা ঢাকার পর অবশেষে পুলিশের জালে সন্দীপ। যে অভিযোগ পাওয়া যাচ্ছে, 20 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেফতার এক। দীর্ঘদিন ধরে এই সন্দীপ শর্মা ফেডার ছিল এবং শুধু তাই নয়, পুলিশের জালে অবশেষে। শান্তনু সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, যেরকমটা আগেও জানাচ্ছিলাম আমি, একটা ঘটনাটি হচ্ছে বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু প্রতারণা করতে এই ব্যক্তি সন্দীপ শর্মা। প্রায় প্রতারণার অর্থের প্রায় 20 কোটি টাকা, এবং যখনই কিন্তু পুলিশ তাকে কিন্তু ধরতে যেত তিনি গা ঢাকা দিয়ে থাকতেন। এবং আজ বিহার পুলিশ এবং এয়ারপোর্ট থানার পুলিশ কিন্তু একটা যৌথ অভিযান চালান এবং অভিযান চালিয়ে এয়ারপোর্ট 2 নম্বর গেট সংলগ্ন যে বহুতলের 5 তলায় লুকিয়ে থাকা এই সন্দীপ শর্মাকে কিন্তু গ্রেপ্তার করে। এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে প্রতারণার। মূলত 4 বছর ধরে তাকে কিন্তু পুলিশ খুঁজছিল এবং একদম অবশেষে পুলিশের জালে। ধন্যবাদ শান্তনু।